এই যে ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এর অবশ্যই কিছু স্টেপ আছে। এটা কি বলছে? ইট ইজ এ কনসেপচুয়াল মডেল হুইচ ইনক্লুডস পলিসিস অ্যান্ড প্রসিডিউরস ফর ডেভেলপিং অর অল্টারনেটিং সিস্টেম থ্রু আউট দেয়ার লাইফ সাইকেল। আমাদেরকে এখানে কিছু পলিসি রাখতে হবে। অবশ্যই দেখবা আমরা যে কোনো অ্যাপ বা কোনো কিছু যখন পূরণ করি দেখবা আমাদের লেখে যে পলিসি বা আই এগ্রি, এখানে কিন্তু টিক চিহ্ন দিতে হয়। আমরা মেক্সিমাম টাইম কিন্তু সেটা পড়ে দেখি না যে কি বলেছে। কিন্তু আমাদের প্রত্যেকটা সিস্টেম বা যেকোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে গেলে দেখবা এই ধরনের এগ্রিমেন্ট এ সাইন করতে হয়। যে হ্যাঁ, আমরা এটার সাথে এগ্রি করতেছি। এখানে যা আছে সেটা আমরা মেনে চলবো বা এটা করব না। সো এরকম কিছু পলিসি থাকবে। তার প্রসিডিউর থাকবে যে ডেভেলপ করার জন্য কি, কি প্রসিডিউর ছিল। এর অল্টারনেটিভ সিস্টেম থাকতে পারে যে না এটার পরিবর্তে অন্য কিছু আসতে পারে। এই টোটালটা মিলিয়ে আসলে এই লাইফ সাইকেল। তো মোস্টলি এখানে ৬ টা স্টেপ নিয়ে কাজ করে। SDLC include the following steps. Following step কি বলছে? প্রথমে হচ্ছে recognition of need. আমাদের চাহিদাটা কিসের? আমরা যেটা সিস্টেম তৈরি করব, আমাদের কিসের প্রয়োজনে আমরা আসলে সিস্টেমটা তৈরি করতে চাচ্ছি? তোমরা এই যে অনেক প্রজেক্ট তৈরি করো এবং প্রজেক্ট প্রপোজাল এর সময় তোমাদেরকে ১ম এ বলা হয় যে এটা আসলে কেন প্রয়োজন? এটার ব্যাপারে তো অনেক অ্যাপস বা অন্য কিছু তো এভেইলেবল আছেই। কিন্তু তোমারটাতে নতুন কি থাকবে? সো এই জিনিসটা আমি কেন তৈরি করতে চাচ্ছি? রিকগনিশন অফ নিড। এরপরে কি ফিজিবিলিটি স্টাডি। আমাকে ইনিশিয়ালি কিছু ডাটা নিয়ে কিছু কাজ করে দেখতে হবে যে এটা আসলে ফিজিবল কিনা? এটা কি আসলে হবে কিনা? এরপর সেটা নিয়ে আমাকে এনালাইসিস করতে হবে। এনালাইসিস এর পরে আমি ডিজাইন করব যে আমার সেই প্রোডাক্টের ডিজাইন কেমন হবে। ডিজাইনের পরে আমি সেটা ইমপ্লিমেন্টেশন করব। যে হ্যাঁ, এবার আমরা টোটালি ইমপ্লিমেন্টেশন পার্টে ইমপ্লিমেন্ট করলাম। ইমপ্লিমেন্ট করার পরে কি বলছে? পোস্ট ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মেইনটেন্যান্স। মানে ইমপ্লিমেন্টেশন এর পরে আবার পোস্ট ইমপ্লিমেন্টেশন দরকার হয়ে থাকে। যেমন দেখবা একটা প্রোডাক্ট মনে করো বাজারে একটা সফটওয়্যারই বাজারে আসলো। আসার পরে দেখবো অনেক ধরনের বাগস থাকে, অনেক ধরনের ভুল থাকে, প্রবলেম থাকে। এটা কিন্তু আবার পরে ফিক্স করা হয়। দেখবে আমাদের ফোনেও বারবার কিন্তু আপডেট আসে। আপডেটটা কি? পোস্ট ইমপ্লিমেন্টেশন। পোস্ট ইমপ্লিমেন্টেশন করবে এবং সেটাকে আবার মেইনটেইন করতে হবে। যে আমাদের যে আমরা যেভাবে সাজাতে চেয়েছিলাম আমাদের প্রোডাক্টটা কি সেভাবেই চলছে কিনা। আমাদের মেইনটেন্যান্স তো অবশ্যই ইম্পোর্টেন্ট। মেইনটেন্যান্স ছাড়া আমাদের কোনো প্রোডাক্টই আসলে ভালো থাকে না। সো কি বলতেছে যে আমাদের এই ৬ টা স্টেজ একটা লাইফ সাইকেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ? জি ম্যাম। হ্যাঁ, কারণ আমি আসলে মোবাইলেও মন করছি এই মোবাইলের স্পিকারে কথা বলতেছি আর পিসিতে জাস্ট স্ক্রিন শেয়ার করছি। অফিসের পিসি স্পিকার নেই। তো এই যে ৬ টা স্টেজ রিকগনিশন অফ নিড, ফিজিবিলিটি স্টাডি, অ্যানালাইসিস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, পোস্ট ইমপ্লিমেন্টেশন এবং মেইনটেন্যান্স খুবই গুরুত্বপূর্ণ। এই ৬ টা স্টেপকে নিয়ে লাইফ সাইকেল গঠিত হচ্ছে। এবার প্রতিটাকে একটু আমরা আলাদা করে পড়ার চেষ্টা করব। প্রথমে কি বলছে? রিকগনিশন অফ নিড। এখন আমরা রিকগনিশন অফ নিড কিভাবে বের করতে পারি? প্রথমে প্রিলিমিনারি একটা সার্ভে করতে পারি। যেমন মনে করো তুমি একটা বিজনেস এর কথা চিন্তা করো। আমি একটা বিজনেস শুরু করতে চাচ্ছি। তাহলে অবশ্যই আমাকে আগে মার্কেট অ্যানালাইসিস করতে হবে। যে মার্কেটে কোন প্রোডাক্টের চাহিদা কেমন। যেমন দেখো রাস্তাঘাটে সব জায়গায় দেখবা চায়ের দোকান। চায়ের দোকান কিন্তু অনেক কমন। আমাদের ক্যাম্পাসে কতগুলা চায়ের দোকান। তারপরে তুমি একটা নতুন চায়ের দোকান দাও সেটা চলবে। কারণ এটার চাহিদা অনেক বেশি। তো কিসের চাহিদা বেশি এবং কোন বিজনেসটা চলবে, কোন প্রোডাক্টটাকে লঞ্চ করলে এটা মানুষ ব্যবহার করবে। আচ্ছা, ফেসবুক এত বেশি পপুলার কেন? ফেসবুকের মতো অ্যাপ তৈরি করা, এটা সোশ্যাল মিডিয়া তৈরি করা কি সহজ ছিল না? তোমরা নিজে দেখবা থার্ড ইয়ারে যখন তোমরা সিএসএস, এইচটিএমএল, সিএসএস দিয়ে ট্রাই করবা, দেখবা খুবই সিম্পল আউটলাইন, খুবই সিম্পল ফেসবুকের। ভেতরে ব্যাকএন্ডে অনেক এখন হাই হাই কাজ চলতেছে, বাট তুমি এরকম সোশ্যাল মিডিয়াতে আরো তৈরি করতে পারবে। কিন্তু তুমি যখন যখন ফেসবুকে আসছে এবং ফেসবুকে এত ইউজার হয়ে গেছে যে এটা এত বেশি পপুলারিটি পাইছে, অন্য কোনো প্ল্যাটফর্ম এত বেশি পপুলারিটি পায়নি। লাইক থ্রেড আসছে পরে, থ্রেড কিন্তু পপুলারিটি পাচ্ছে না। মানুষ টুইটার কয়জন ব্যবহার করে, যেটা এখন এক্স। তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম ইউজ করতেছে ইদানিং মানুষ,
কিন্তু পপুলারিটি পেতে হবে। মানে তুমি যেই প্রোডাক্টটা লঞ্চ করতে চাও না কেন, তোমাকে সেটাকে আগে সার্ভে করে দেখতে হবে, ইনিশিয়াল একটা ইনভেস্টিগেশন করতে হবে যে আমার আসলে কি কি বাজারে নাই, কি করলে আমার প্রোডাক্টটা লাভবান হবে। এরপর কি বলছে, স্টেটমেন্ট অফ স্কোপ অ্যান্ড অবজেক্টিভ। আমাকে দেখতে হবে যে আমার কোন জায়গায় স্কোপ আছে, আমার অবজেক্টিভস কি কি হতে পারে যার জন্য প্রোডাক্টটা ভালো হবে, এবং এর পারফরমেন্সটা কেমন হবে। স্কোপ কিন্তু সব জায়গায় থাকে না, সবকিছুর স্কোপ তো থাকে না। কিন্তু মনে করো যখন করোনা আসলো, করোনার সময় দেখবা কোভিড রিলেটেড কাজের খুবই স্কোপ বেড়ে গেল। লাইক কোভিড নিয়ে কত অ্যাপ আবিষ্কার করা হলো, যে তুমি বাসায় থেকে জানতে পারবা কোভিড হচ্ছে কিনা, তুমি টেম্পারেচার মেজার করো, তুমি এই যে অক্সিমিটার ব্যবহার করো, শ্বাসকষ্ট হচ্ছে কিনা। ইভেন অনেক ওয়েবসাইট তৈরি হলো যেখানে তুমি তোমার এক্সরে ছবিটা আপলোড দিলে তারা বলে দিবে তোমার কোভিড কি আছে কি নাই। এটা কি জন্য হলো, ওই সময়টার স্কোপ ছিল। এখন নিশ্চয়ই এটা নিয়ে মানুষ মাথা ব্যথা করতেছে না। ওই 2-3 বছর মানুষ এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা করছে। ইভেন আমি নিজেও বলি, আমার ওই সময় আমি যখন রিসার্চ পেপার কোভিড নিয়ে করেছি, মানে এত দ্রুত পাবলিশ হয়েছে, এত দ্রুত সাইটেশন বাড়ছে, এটা আসলে সময়ের উপর নির্ভর করে যে ওই সময় ওটার কি পরিমাণে কাজে চাহিদা ছিল। তো আমাদেরকে সেই সময় স্টেটমেন্ট অফ স্কোপটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা যখন একটা লাইফ সাইকেল সিস্টেম ডেভেলপমেন্ট শুরু করব, আমাদের প্রথম স্টেপ হচ্ছে সেটা রিকগনাইজ করা, যেটা আমাদের প্রয়োজনটা কি, রিকগনিশন অফ নিড। এরপরে বলতেছে ফিজিবিলিটি স্টাডি। তো স্টেটমেন্ট যখন আমরা পেয়ে গেলাম যে নিউ স্কোপ কোনটার, অবজেক্টিভস কোনটার, এবার আমাদেরকে একটু অ্যানালাইসিস করে দিতে হবে। ফিজিবিলিটি স্টাডি মানে কিন্তু এমন না যে পুরো সিস্টেমটাই তুমি ডেভেলপ করে ফেলেছো তারপরে তুমি স্টাডি করছো, না। শুরু করার কোনো কাজ শুরু করার আগেই ইনিশিয়ালি কিছু কাজ করে আমরা দেখি। তোমরা যখন একটা প্রজেক্ট তৈরি করো, প্রজেক্ট করার আগে মনে করো তুমি অনেক বেশি অনেক ফিচার অনেক কিছু দিবা বলে তুমি একটা প্রজেক্টের প্রপোজাল রেডি করছো, কিন্তু সেটা তুমি করতে পারছো না। তুমি অনেক হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লাগবে, অনেক কিছু লাগবে যেটা তুমি এই মুহূর্তে তোমার হাতে সময় নাই এটা শিখে কাজটা করা। তুমি এটা কখন অনুধাবন করো? যখন তুমি আগে ফিজিবিলিটি স্টাডি করো যে ঠিক আছে আমি কি এই টাইমের মধ্যে এটা শিখতে পারবো, ব্যাকএন্ডের জন্য এত কিছু লাগবে, আমি কি এখন এই আমার হাতে সময় আছে আমি এত কিছু করতে পারবো। তাহলে কি তখন তোমরা এসে বলো যে ম্যাডাম এটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, আমরা একটু চেঞ্জ করতে চাচ্ছি বা অন্য কিছু করতে যাচ্ছি। তো এটাই হলো ফিজিবিলিটি স্টাডি, যে ইনিশিয়ালি তুমি আগে একটা ধারণা নিবা যে তুমি এটা কমপ্লিট করতে পারছো কিনা। কস্ট বেনিফিট অ্যানালাইসিস। তো ইনিশিয়ালি মানুষ এটা চিন্তা করে যে আসলে আমার কত বেশি কস্ট হচ্ছে, আমি কি এই কস্টের মধ্যে কাজটা করতে পারবো কি পারবো না। কনফার্ম প্রজেক্ট টেকনিক্যাল এন্ড বিহেভিয়ারাল ফিজিবিলিটি। প্রজেক্ট টেকনিক্যাল, এখন দেখো আমি একটা প্রজেক্ট স্টার্ট করতে চাই, আমি একটা সফটওয়্যার চাচ্ছি যেটা এখন আমি মার্কেটে নিয়ে আসবো, কিন্তু এটার জন্য যারা ডেভেলপ করবে আমার কাছে টেকনিক্যাল সাপোর্ট নাই। যদি আমার কাছে টেকনিক্যালি এই বিষয়ে যারা এক্সপার্ট সেই মানুষই না থাকে, তাহলে তো আসলে আমার এটা কাজ করার কোনো মানেই হয়। That's why আমাকে কনফার্ম করতে হবে যে প্রজেক্টের টেকনিক্যাল সাপোর্ট যারা দিবে তারা অ্যাভেলেবেল কিনা, যারা তৈরি করবে সে ডেভেলপার অ্যাভেলেবেল কিনা। তো এটাও আমাকে স্টাডি করে দেখতে হবে যে এই কোন কাজের জন্য কোন মানুষ অ্যাপ্রোপ্রিয়েট, তারা অ্যাভেলেবেল আছে কিনা। এরপর কি বলছে বিহেভিয়ারাল ফিজিবিলিটি। বিহেভিয়ারালটাও ইম্পর্টেন্ট, কাজের এনভায়রনমেন্ট ভালো আছে কিনা, বিহেভিয়ারালি সবাই কাজ একসাথে করতে পারছে। দেখবা সফটওয়্যার ফার্মগুলোতে টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক মানে হচ্ছে তোমরা যে টিমে কাজ করছো, কেউ কোনো বিষয়ে এক্সপার্ট, কেউ ডাটাবেজ এক্সপার্ট, কেউ ফ্রন্ট এন্ড এক্সপার্ট, কেউ ব্যাক এন্ড এক্সপার্ট, সবাই মিলে যে কাজ করছো তাদের টেকনিক্যাল কমিউনিকেশন এন্ড বিহেভিয়ার তাদের একসাথে অ্যাডজাস্ট করছে কিনা, এটাও একটা স্টাডি করে দেখতে হবে। During this phase, threat, constraint, integration and security of the system are also considered. মানে এই ফেজে আমাদের দেখতে হবে যে এই যে আমি প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছি, এইটা তৈরি করার পিছনে কোনো থ্রেট আছে কিনা, কোনো ভয়াবহ কোনো ব্যাপার আছে কিনা, কোনো বাধা আছে কিনা, এই কাজের সিকিউরিটি সিস্টেমটা কেমন থাকবে, এই সব কিছুকে তোমার ফিজিবিলিটি স্টাডির কাজই হচ্ছে
সবকিছু নিয়ে একটা ইনিশিয়ালি অ্যাজাম্পশন করা বা একটা ইনিশিয়ালি স্টাডি করা যে আমি যে কাজটা করতে চাচ্ছি এটা ঠিক হচ্ছে কিনা। যেমন মনে করো তুমি মনে করতে পারো একটা বিল্ডিং তৈরি করব। সো বিল্ডিং তৈরি করার আগেই আমাকে সয়েল টেস্ট করতে হয়। এইখানে কত বেশি ফাউন্ডেশন দেওয়া যাবে, এই ভূমিটা দেখতে হবে যেটা আসলে কতটা লোড নিতে পারবে। কয়তলা ফাউন্ডেশন দিয়ে আমি কয়তলা তৈরি করব। আমি যে এই যে চাচ্ছি আমার টাইমলাইন হচ্ছে ৬ মাস বা ১ বছরের মধ্যে আমি এখানে একটা বিল্ডিং কমপ্লিট করব। তাহলে আমার সেই অনুযায়ী লেবার আছে কিনা এবং আমি যত টাকা বাজেটে এই ফ্ল্যাট গুলো বিক্রি করবো আমার এই কস্ট বেনিফিটটা দেখতে হবে যে আমি এটার মধ্যে পারছি কিনা। আবার এখানে যে বিল্ডিংটা তৈরি করবে এর ফলে পরিবেশে কোনো সমস্যা হচ্ছে কিনা, রাস্তার আমি পারমিশন পাচ্ছি কিনা, সবকিছুই আমাকে দেখতে হবে। তো আমরা কিন্তু একটা বিল্ডিং শুরু করার আগে অবশ্যই এই স্টাডি গুলো করে দেখি। একটা ফিজিবিলিটি স্টাডি এটা কে বলছে? আবার এটি কি ফিজিবিলিটি রিপোর্ট ফর দ্য এন্টায়ার প্রজেক্ট ইজ ক্রিয়েটেড এট দ্য এন্ড অফ দ্য ফেজ। এই ফেজের শেষে আমরা একটা রিপোর্ট তৈরি করব যে হ্যাঁ আমরা ধারণা করতেছি এই সময়ের মধ্যেই প্রজেক্টটা করা যাবে। এই ডকুমেন্ট আমার লাগবে, এই মানুষ লাগবে, এত টাকা বাজেট লাগবে। এরকম একটা রিপোর্ট আমরা তৈরি করি। আমরাও কিন্তু দেখবা যে যখন প্রজেক্ট শুরু করি, প্রজেক্ট শুরুর আগে নিশ্চয়ই হচ্ছে একটা প্রপোজাল দেওয়া হয়। তাহলে প্রপোজালটা আসলে এই ফিজিবিলিটি স্টাডি যে তুমি কি করতে চাও, তুমি কতদিনের মধ্যে করবা, কি ফিচার থাকবে, এটার তো কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা আলোচনা করাই হলো অ্যাকচুয়ালি ফিজিবিলিটি স্টাডি। এরপরে আমরা যখন স্টাডি করে ফেললাম, এবার আমাদের কিছু অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস হচ্ছে কি ডিটেইল ইভালুয়েশন অফ প্রেজেন্ট সিস্টেম। এখন মনে করো মানুষ যে সবসময় ইউনিক সিস্টেম তৈরি করে একদমই অন্য কিছু নিয়ে আসে তা কিন্তু হয় না। দেখবে একই টাইপের অনেক অ্যাপ্লিকেশন আছে। এটা মনে করো আমি যদি মনে করি এই ছবি এডিটিং, পিকচার এডিটিং এর যদি সফটওয়্যার আমি সার্চ করি, দেখবা কত রকমের আছে সফটওয়্যার। তো এর পাশাপাশি তো সবাই একই রকমই হচ্ছে। তাহলে তোমারটা আমি কেন ব্যবহার করব? এইজন্য আমাকে আগে কি করতে হবে? এনালাইসিস করতে হবে। ডিটেইল ইভালুয়েশন অফ প্রেজেন্ট সিস্টেম। প্রেজেন্ট সিস্টেমের একটা ইভালুয়েশন করব যে আসলে প্রেজেন্ট সিস্টেম গুলোতে কি এভেইলেবল আছে। আমি এখানে নতুন কি একটা বা ২ টা নতুন ইউনিকনেস এড করব, যার ফলে মানুষ আমারটা কিনবে, আমারটা ব্যবহার করবে। তো এর জন্য আগে আমাকে প্রেজেন্ট সিস্টেম গুলোকে নিয়ে একটু স্টাডি করতে হবে। এরপর কি এনালাইসিস করার জন্য আমার ডেটা কালেকশন করার প্রয়োজন হতে পারে। তারপর ডিফাইন লজিক্যাল মডেল ফর দ্য সিস্টেম লাইক ডাটা ডিকশনারি, ডাটা ফ্লো ডায়াগ্রাম, ইআর ডায়াগ্রাম। এ ধরনের ডায়াগ্রাম গুলো তৈরি করে দেখতে হবে যে আসলে ডাটা গুলো কোথা থেকে আসবে, ডাটা ফ্লো ডিজাইন করলে কেমন হবে, এই সব কিছুকে আমাদেরকে একটা অ্যানালাইসিস করতে হবে। এই সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন যাকে বলা হচ্ছে এসআরএস ডকুমেন্টস which specify the software, hardware, functional and network requirements of the system is prepared at the end of this phase. এই ফেজে যখন আমরা অ্যানালাইসিস কমপ্লিট করব, অ্যানালাইসিস কমপ্লিট করার পরে আমরা হচ্ছে একটা রিপোর্ট তৈরি করব যেখানে লেখা থাকবে যে এই সফটওয়্যারটা কমপ্লিট করার জন্য আমাদের কোন ধরনের সফটওয়্যার লাগবে। মনে করো আমি এখন কোড করতে চাচ্ছি একটা সফটওয়্যারে, তাহলে আমার ভিজুয়াল কোড স্টুডিও লাগতেছে। আমার মনে করো অ্যান্ড্রয়েড ডেভেলপ করতে চাই, অ্যান্ড্রয়েড স্টুডিও লাগতেছে, তাহলে সফটওয়্যারের স্পেসিফিকেশন দিতে হবে। এরপর কি হার্ডওয়্যার, আমার কত জিবি র্যাম প্রয়োজন, আমার কত সময় লাগছে। সো র্যামের এই যে হার্ডওয়্যার আমার কি মনিটর বেশি প্রয়োজন কিনা, আমার কতগুলো মনিটর প্রয়োজন, কতজন মানুষ তৈরি করবে, এই হার্ডওয়্যার স্পেসিফিকেশন দিব। ফাংশনালি এইখানে কি থাকবে এবং নেটওয়ার্কের রিকোয়ারমেন্টস থাকবে কিনা। আমাদের অনেক সময় ইন্টারনেট বা নেটওয়ার্ক কানেকশনের প্রয়োজন হয়ে থাকে যে ইন্টারনেট ছাড়া আসলে এই অ্যাপস চলবে না। তাহলে এই সব কিছু কি প্রয়োজন অ্যানালাইসিস করে আমরা একটা রিপোর্ট তৈরি করব, যে রিপোর্টটা এই ফেজের শেষে সাবমিট করতে হবে। তো এবার আমাদের আসলে সব মানে অ্যানালাইসিস কে কাজ করবে কি করবে না সবকিছু মোটামুটি হয়ে গেছে। এবার আমরা ডিজাইন করব। ইনক্লুড আমরা ডিজাইন করি না, একটা মডেল ডিজাইন করি যে আচ্ছা ঠিক আছে ডিজাইনটা দেখতে কেমন হবে। মনে করো ফ্রন্ট এন্ড ডিজাইন করতেছি, সেখানে কি হবে? ইনক্লুড দ্য ডিজাইন অফ অ্যাপ্লিকেশন। এরপর নেটওয়ার্ক কি হবে, এর ডাটাবেস কি হবে,
ইউজার ইন্টারফেসটা কেমন হবে দেখতে, সিস্টেমের ইন্টারফেসটা কেমন হবে, ট্রান্সফর্ম দ্য এসআরএস ডকুমেন্ট ইনটু লজিক্যাল স্ট্রাকচার। এই যে আমি এর আগে অ্যানালাইসিস করে যে ডকুমেন্টটা তৈরি করলাম, এটা ছিল শুধু থিওরিটিক্যাল। এবার এটাকে আমি একটা লজিক্যাল স্ট্রাকচারে নিয়ে আসবো, যে হুইচ কন্টেন্স ডিটেল অ্যান্ড কমপ্লিট সেট অফ স্পেসিফিকেশন দ্যাট ক্যান বি ইমপ্লিমেন্টেড ইন এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার আমি একটা লজিক্যালি নিয়ে আসবো যে আসলে কি আমি এই ডকুমেন্ট গুলো যে তৈরি করলাম, এগুলোকে প্রোগ্রামিং ভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব কিনা। আমি এই যে হচ্ছে ট্রেনিং দিব, কতগুলো ডাটা নিব, কত সময় ধরে ট্রেনিং করব, আমার এর মেইনটেনেন্স করবো, এর অপারেশন হবে, এই সব কিছু একটা প্ল্যান তৈরি করতে হবে। আহ তোমাদের কাছে এখন মনে হতে পারে যে ট্রেনিং তো আসলে খুব সহজ, হয়তো 1-2 ঘন্টা ট্রেন করলেই হয়ে যায়। না, তোমার ডাটার সাইজ এবং ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে তোমার ট্রেনিং টাইম বেড়ে যায়। তোমার কাছে 16 জিবি র্যাম আছে, তারপর দেখা যাবে কোনো ডাটা 2-3 দিনেও ট্রেন হচ্ছে না। তো তোমার ক্যাপাসিটি বাড়াতে হবে, মেইনটেইনটা করতে হবে। এরপর কি, এই যে রিভিউ দ্য প্রপোজ ডিজাইন, যে ডিজাইনটা আমরা একটা প্রপোজ করতেছি যে সিস্টেমের জন্য ডিজাইন, এই ডিজাইনটাকে তোমরা এভাবে চিন্তা করতে পারো যে সফটওয়্যার না, আমরা একটা বিল্ডিং এর কথা বলতেছিলাম। সো বিল্ডিং এর যে ব্লু প্রিন্ট থাকে, একটা ডিজাইন থাকে। ব্লু প্রিন্টে আমরা কি করি, যে কোন দিকে রুম হবে, কোন দিকে কিচেন হবে, কোন দিকে টয়লেট হবে, কোন দিকে বারান্দা হবে, বেডরুম হবে, এই যে আমরা একটা প্ল্যান করি। এই প্রপোজ ডিজাইনটার উপরে আবার দেখতে হবে যে আমাদের সবকিছু প্রিন্ট মানে ঠিক আছে কিনা। ensure that the final design, যেটা ফাইনাল ডিজাইন অ্যাপ্রুভ হবে, মাস্ট মিট দ্য রিকোয়ারমেন্টস সেট ইন দ্য এসআরএস ডকুমেন্ট। মানে অ্যানালাইসিসের যে রিকোয়ারমেন্টটা নেওয়া হয়েছিল, যে রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ হলে আমাদের সবকিছু ভালো থাকবে, আমাদের ডিজাইনে দেখতে হবে যে আসলেই ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা। অনেক সময় হয় না, অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তো দেখতে হবে যে কত পার্সেন্ট হচ্ছে, নতুন ফিচারটা কি কাজে আসতেছে কিনা। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। ফাইনালি এবার আমরা একটা ডিজাইনের ডকুমেন্ট তৈরি করব। দেখছো, এই লাইফ সাইকেলের একটা জিনিস কি, প্রতিটা কাজের পরে কিন্তু শেষে একটা ডকুমেন্ট জমা দিতে হচ্ছে। তার মানে ডকুমেন্টেশনটা কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের লিখিত না থাকলে আসলে হয় না। তো কি বলছে, ফাইনালি প্রিপেয়ার এ ডিজাইন ডকুমেন্ট হুইচ উইল বি ইউজড ডিউরিং নেক্সট। এই যে আমরা ডিজাইনটাকে ফাইনালাইজ করলাম, একটা ফাইনাল ডিজাইন তৈরি হলো, কি ডাটাবেস ইউজ হবে, কত ভাবে এটা ডিজাইন করা যাবে, কি কি টেবিল থাকবে, তাদের মধ্যে কানেকশন কেমন থাকবে, যে পুরো ডিজাইনটা আমরা যখন তৈরি করে ফেললাম, এরপরে আমরা যাব ইমপ্লিমেন্টেশন। এবার আমাদের আর কিছু না, এখানে কোডিংটাই করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। আমি যদি বিল্ডিং এর কথা বলি, সেখানে কি বাড়িটা আবার বানাতে হবে। এবার একেবারে কাজ হবে, যে লেবার নিয়ে এসে তারা যেমন তৈরি করবে, সিস্টেমের ক্ষেত্রেও তাই, সফটওয়্যারেও ডেভেলপাররা ডেভেলপ করবে। সোর্স কোড তৈরি হবে, যেটা হচ্ছে কোডিং এর মাধ্যমে। এরপরে কি হবে, সবগুলা মডিউলকে একসাথে নেওয়া হবে। আচ্ছা, তোমরা অনেকে গিট ইউজ করো বা করনি, দেখবা যে গ্রুপে যখন প্রজেক্ট গুলো করা হয়, যে ডেটাবেস ডিজাইন করবে, যে ফ্রন্ট এন্ড করবে, যে ব্যাক এন্ড করবে, সবাই তাদের সবগুলা মডিউলকে একসাথে কম্বাইন করে। একসাথে যদি তুমি এক জায়গায় কম্বাইন না করো, তাহলে তো হবে না। কম্বাইন করলেই তো সেখানে একসাথে ফাইনাল প্রোডাক্টটা তৈরি হবে। সো এই মডিউল গুলোকে কম্বাইন করা, গিটের ভার্সন হ্যান্ডেল করা, এগুলো তোমাদেরকে এখন থেকে শিখতে হবে। Combine all the modules together into training environment that detects error and defects. আবার আমরা সবগুলো মডিউলকে যখন একসাথে করলাম, তখন দেখবে ম্যাচ করাতে সমস্যা হচ্ছে, তখন দেখবে অনেক ধরনের ইরোর আসতেছে, সেটাকেও ডিটেক্ট করতে হবে। এই যে ইরোর গুলা কেমন আসলো, এইটার উপর একটা রিপোর্ট তৈরি করতে হবে। A test report which contains errors in prepared through test plan that includes test-related tasks such as test case design, generation, testing criteria, resource allocation for testing. সবকিছু আমাদের দেখতে হবে, আমরা টেস্টিং করে দেখবো যে আমাদের সবকিছু ঠিক আছে কিনা, কোন ক্রাইটেরিয়া টেস্টিং হবে, এটা আমরা এখানে লিখে রাখবো। অনেক সময় আলফা টেস্টিং হয়, বিটা টেস্টিং হয়,
হোয়াইট বক্স টেস্টিং, ব্ল্যাক বক্স টেস্টিং, এই বিভিন্ন ধরনের টেস্টিং করে দেখতে হবে। Integrate the information system into its environment and install the new system. এটার মানে কি বোঝাচ্ছে যে আমরা ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে, ইমপ্লিমেন্টেশন হওয়ার পরে আমরা যদি মোবাইলের কথা বলি, অ্যান্ড্রয়েডে যদি আমরা কোনো প্রজেক্ট করে থাকি, আমরা কি করি সেটা আবার হচ্ছে সবার মোবাইলে কিন্তু অ্যান্ড্রয়েড যেহেতু অ্যাভেলেবল, আমরা মোবাইলেও কিন্তু ইনস্টল করে দেখি যে আমাদের এই এনভায়রনমেন্টের সাথে যাচ্ছে কিনা। আবার অ্যান্ড্রয়েডে দেখবে সব ভার্সনের সাথে কাজ করে না। তোমার অ্যান্ড্রয়েড সেটআপ যদি ভালো হয়, তোমার সফটওয়্যার যদি হ্যাঁ, নতুন ভার্সন হয়, তাহলে দেখবো অনেক সময় মডিউলটা ঠিক মতো কাজ করছে। আমি যখন অ্যান্ড্রয়েড প্রজেক্ট করছিলাম, আমার অনেক প্রবলেম হয়েছিল, মানে লাইক আমার ফোন এসে রান করছিল না, আবার ভার্সনের সমস্যা, সব ধরনের সবকিছু ম্যাচ করাতে অনেক সমস্যা হয়েছে। তো ইমপ্লিমেন্টেশনও ইম্পর্টেন্ট। ইমপ্লিমেন্টেশনের পরে আমাদের ফাইনাল যে স্টেপটা, সেটা হলো পোস্ট ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মেইনটেনেন্স। মেইনটেনেন্স ছাড়া আসলে কিছু হয় না। মনে করো আমাদের এখন এই যে ক্লাসরুমটা তৈরি আবার নতুন করে হচ্ছে, কিন্তু এটাকে আমাদেরকে মেইনটেইন করতে হবে, না হলে কিন্তু আবার পুরাতন মানে নষ্ট হয়ে যাবে। অনেক জায়গায় আমরা মেইনটেইন যদি পরিষ্কার না রাখি, তাহলে কিন্তু এটা যেন ভালো থাকবে না। সো সবসময় একটা সফটওয়্যার তৈরি করার পরে যদি মনে হতে পারে যে না, এটার মেইনটেন্স এর প্রয়োজন নাই, তাহলে কিন্তু ভুল। তোমরা চিন্তা করো, যখন 10 বছর আগে যারা ফেসবুক ইউজ করেছো, তখন সফটওয়্যার ফেসবুকের যে ইন্টারফেসটা ছিল, যেই রকম ছিল সব অপশন গুলো, এখন কিন্তু তা না, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। তো কিভাবে চেঞ্জ হচ্ছে? মানুষের অ্যাক্টিভিটির উপরে পোস্ট ইমপ্লিমেন্ট হচ্ছে এবং সেটাকে মেনটেন করছে। যেমন ইনক্লুড অল দ্য অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ ফোন সাপোর্ট or physical on-site support for the user that is required once the system is installing. আমাদের সিস্টেম ইনস্টল করার জন্য কিছু রিকোয়ারমেন্ট থাকে। অনেক সময় দেখবা যে র‍্যাম বেশি হওয়া লাগবে, নাহলে ইনস্টল নিচ্ছে না। এই যে মনে করো আমি তোমাদের সাথে এখন ভিডিওতে নাই, জুমে আমি হচ্ছে তোমাদের ক্লাস নিচ্ছি, কিন্তু আমার এই যে আমার সামনে যে মনিটরটা আছে, এখানে কোনো ওয়েব ক্যামেরা নাই। তো আমি চাইলে এখান থেকে আমি ভিডিও অন করতে পারছি না। তাহলে কি হলো, আমাদের সাপোর্ট করতেছে না। আমরা যেটা সিস্টেম তৈরি করতেছি সেটা আমাদের হার্ডওয়্যার সাপোর্ট করছে না। এমন করা যাবে না। Implement the changes that software might undergo over a period of time, or implement any new requirements after the software is deployed at the customer location. তাহলে আমাদের সেই ধরনের চেঞ্জটা আনতে হবে যে কিছু সময় পরে যে সফটওয়্যার চেঞ্জ হয়ে গেলে, ভার্সন চেঞ্জ হয়ে গেলেও আমাদের এই সফটওয়্যারটা চলবে কিনা। বা এক কাস্টমার লোকেশন অনেক ইম্পর্টেন্ট। আমি অনলাইন শপিং করতে গেলে মনে করো তুমি অ্যামাজন বা এরকম অনেক ওয়েবসাইট আছে, যেখান থেকে তুমি যদি বাংলাদেশের লোকেশন দাও, তাহলে দেখবা যে ওরা অর্ডার নেয় না, কারণ এখানে ডেলিভারি তারা করতে পারবে না। সো তার মানে কি, লোকেশন ইম্পর্টেন্ট। It also includes handling the residual error and resolve any issue that may exist in the system even after the testing phase. টেস্টিং হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের ইস্যু থেকে যাচ্ছে। এইটাকেও তারা যেন হ্যান্ডেল করতে পারে। তারপর কি বলছে, মেইনটেনেন্স এন্ড সাপোর্ট মে বি নিডেড ফর এ লঙ্গার টাইম। আমাদের দেখো রেজাল্ট প্রসেসিং যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যার যারা তৈরি করে দিয়ে গেছিল, দিয়ে চলে গেছে। দ্যাটস ওয়াই এখানে আর কোনো ধরনের মেইনটেইন হচ্ছে না। তো মেইনটেইন না হলে কি হবে বলো, যে আমাদের ভুল মানে মেইনটেইন না হলে নতুন যে আপডেট গুলো প্রয়োজন, বর্তমানে আবার রেজাল্ট সিস্টেমটা চেঞ্জ হয়েছে, এই যে আপডেটটা আমার প্রয়োজন, সেটা আর আমি দিতে পারছি না, বা সেই অনুযায়ী কাজ করতে পারছি না। তাহলে কি আমাদের এরকম করা যাবে না, মেইনটেইনটা করতে হবে। যে কোনো সফটওয়্যারের মেইনটেনেন্স চার্জ কিন্তু অনেক বেশি। আচ্ছা, আমি তোমাদেরকে হচ্ছে এই যে অ্যাটেন্ডেন্স এর জন্য লিংকটা দিচ্ছি, তোমরা অ্যাটেন্ডেন্স দিতে থাকো। তো আমাদের মেইনটেন্সটা অবশ্যই ইম্পর্টেন্ট। দিছে। কিছু বলতেছো কেউ?
আচ্ছা, কার? তোমার না আমাদের? আমার কি কথা শোনা যাচ্ছে না? যাচ্ছে তো ম্যাম, শোনা যাচ্ছে। করতেছে তো, আমি একটু সাবমিট দেখি, দিছে তো, হয়েছে হয়েছে সাবমিট হচ্ছে। আমি একটু দেখি, তোমরাও দেখো। হ্যাঁ, এই যে 15 জন অলরেডি রেসপন্স দিয়ে দিয়েছো। ম্যাম কাজ হচ্ছে। জাহিদ, এইভাবে অ্যাটেন্ডেন্স দিতে হয় না, জাহিদ নামটা লেখা যাবে না, শুধু তোমার আইডিটা লিখবা। আচ্ছা, তো আমাদের কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট টপিক ছিল যে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এটা তোমাদের সিস্টেম সাবজেক্ট যেহেতু পড়তেছো, সবাই জিজ্ঞেস করবে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বলতে কি বুঝো, এর স্টেপ গুলা কি কি, এখানে কি করা হয়। এটা খুবই একটা কমন কোয়েশ্চেন। এরপর আমরা কি পড়তেছি, ক্যাটাগরিজ অফ ইনফরমেশন। এখন এইটা এখানে অনেক বেশি ইনফরমেশন সম্পর্কে জানবা যে ইনফরমেশন আমাদের আসলে দরকার। তো এখানে ক্যাটাগরিটা কিরকম করতেছে দেখো, কয়েকটা প্রকারকে একসাথে নেওয়া হয়েছে। সর্বপ্রথম যদি আমি ইনফরমেশনের লেভেলটা চিন্তা করি, এই পিরামিডের মতো দেখানো হয়েছে যে সবচেয়ে বড় যেটা, সেটা হলো অপারেশনাল ইনফরমেশন। এরপরে কি ম্যানেজমেন্ট কন্ট্রোল ইনফরমেশন, এরপরে স্ট্র্যাটেজিক ইনফরমেশন, এটা সবচেয়ে কম। পিরামিডটা এরকম, তার মানে কি হয় বলতো, যে সবার প্রথমে বড় কোনটা, অপারেশন করার জন্য কি কি ইনফরমেশন লাগবে, এটা আমাদের বেশি প্রয়োজন। কারণ আমি অপারেশনটা স্টার্ট তো করবো, অপারেশন মানে হলো ডেভেলপমেন্টের জন্য যে ইনফরমেশন গুলো প্রয়োজন। এরপর যখন ডেভেলপমেন্ট হয়ে যাবে, তারপরে কি হলো, ম্যানেজমেন্ট কন্ট্রোল করতে হবে, যে ম্যানেজ করতে হবে, যে আসলে ম্যানেজমেন্ট কন্ট্রোল ছাড়া তো আসলে হয় না। যেমন মনে করো তোমরা এখানে ভর্তি হলা, ভর্তি হওয়ার পরে যে এখন তোমাদের এই সময় ক্লাস হবে, কবে ক্লাস হবে, কোন ক্লাসরুমে ক্লাস হবে, তোমরা কোন ইয়ারে আছো, এটা তো অবশ্যই ম্যানেজমেন্ট করতেছে। টিচারদের কাজ কিন্তু শুধু ক্লাস নিচ্ছে, টিচাররা শুধু প্রতিটা ইয়ারে ক্লাস নিচ্ছে, কিন্তু ম্যানেজমেন্ট অফিসের কাজও তো অনেক বেশি। এরপরে হচ্ছে স্ট্র্যাটেজিক ইনফরমেশন। বিভিন্ন স্ট্র্যাটেজিতে আমাদের ইনফরমেশন গুলো প্রয়োজন হয়ে থাকে। তো তিনটা হচ্ছে ইনফরমেশনের লেভেল, কিন্তু আমরা যদি এই পাশে টাইপস গুলো দেখি, দেখো কত রকমের টাইপ হতে পারে। সর্বপ্রথমে যে অপারেশনাল ইনফরমেশনটা বললাম, এটা হচ্ছে হাইলি স্ট্রাকচার। এটা হাইলি স্ট্রাকচারড একটা ইনফরমেশন, এই ইনফরমেশন ছাড়া হবে না। এবং এটা যদি ভলিউম অফ ইনফরমেশন চিন্তা করি, এটা লার্জ ডিটেল রিপোর্ট থাকতে হবে। এটা ম্যানেজমেন্ট লেভেল লোয়ার থাকে, কিন্তু এর সিস্টেমটা হচ্ছে আহ এটা হচ্ছে ডিপিএস, ডাটা প্রসেস সিস্টেম। ডিপিএস বলতে বোঝানো হচ্ছে ডিস্ট্রিবিউটেড প্যারামিটার সিস্টেম। আমি এটা চিন্তা করি যে অপারেশনাল ইনফরমেশন, প্রথমে এটা চিন্তা করো, অপারেশনাল ইনফরমেশনটা আসলে হাইলি স্ট্রাকচার। মনে করো তোমরা যখন অ্যাডমিশন দিয়ে আসছো, তখন তোমাদের অপারেশনের যে ইনফরমেশন গুলো ছিল, সেটা তোমাদের সবার নিজস্ব, সেটা অবশ্যই হাইলি স্ট্রাকচার। তোমরা একটা পরীক্ষার মাধ্যমে এখানে আসছো, এবং এই লার্জ ডিটেল রিপোর্টটাও এখানে থাকে। কিন্তু এটা যখন চলে আসছে, এরপরে কি আমাদের আর মেনটেন করতে হচ্ছে না, ম্যানেজমেন্ট হচ্ছে না, তোমরা তো ভর্তি হয়ে গেছো। এবং কি বলতেছে, ডিপিএস মানে যে সিস্টেমের যে প্যারামিটার গুলো থাকবে, এর এস্টিমেশন, এক্সপায়ারি ডেট কবে, সিস্টেম অ্যানালাইসিস করার জন্য আরো কোনো পোটেনশিয়াল প্রবলেম আছে কিনা, রোবাস্ট ডিজাইনের জন্য দরকার হয়ে থাকে। সো এটাকে বলছে ডিস্ট্রিবিউটেড প্যারামিটার সিস্টেম, মানে ডিস্ট্রিবিউট করা থাকবে, বিভিন্ন জায়গায় থাকবে, সেখান থেকে নিয়ে আসতে হবে। ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউটেড কিন্তু একটা কোর্স আছে তোমাদের, তোমাদের আছে কিনা আমি জানি না, কিন্তু এটা একটা কোর্স হয় যে, মনে করো আমরা একটা জিনিস রান করতে যাচ্ছি, কিন্তু আমাদের একটা বড় হাই কম্পিউটেশনের কম্পিউটার নাই, আমরা আলাদা আলাদা করে ডিস্ট্রিবিউট করে কম্পিউটেশন করতেছি, এবং তারপর সেটাকে একসাথে মার্জ করতেছি। তো ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে রাখা। এরপরে কি বলছে, ম্যানেজমেন্ট কন্ট্রোল ইনফরমেশন। ম্যানেজমেন্ট কন্ট্রোল ইনফরমেশনটা মডারেটলি স্ট্রাকচার থাকে, মিডিয়াম মডারেট প্রসেস হয়ে থাকে, এটার ম্যানেজমেন্ট লেভেলও মিডিল হয়ে থাকে, এবং এমআইএস মানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে এটা ম্যানেজ হয়ে থাকে।
আর এরপরে স্ট্র্যাটেজিক ইনফরমেশন যেটা, সেটা আনস্ট্রাকচার, সেটা কোনো স্ট্রাকচারের মধ্যে থাকে না, লো কনসেন্ট্রেশনে থাকে, এর ম্যানেজমেন্ট লেভেলটা কি আপার লেভেলে এসে হয়, এবং এটা তৈরি হয়ে থাকে কি ডিসিশন সাপোর্ট সিস্টেমের মাধ্যমে। ডিএসএস মানে হচ্ছে ডিসিশন নিবে, স্ট্র্যাটেজি গুলা চেঞ্জ হয় ডিসিশনের উপর, যখন যে ডিসিশন নেওয়া হবে সেই অনুযায়ী চেঞ্জ হবে। তো সবচেয়ে বেশি স্ট্রাকচার থাকে কি অপারেশনটা কিভাবে করা হয়, কিভাবে আসলে প্রোডাক্টটা তৈরি করা হয়, এইটাই এই ইনফরমেশনটা হলো সবচেয়ে স্ট্রাকচার, এবং এটার পরিমাণটাও বেশি, লার্জ পরিমাণের রিপোর্ট নিয়ে থাকতে হয়। আর এই জন্য এটা যেহেতু লার্জ পরিমাণে, এই জন্য ডিস্ট্রিবিউটেড প্রসেস সিস্টেমের মাধ্যমে বিভিন্ন জায়গায় থাকে। আর এরপরে ম্যানেজমেন্ট আসছে কি, ম্যানেজমেন্টের সবকিছু মডারেট, আর স্ট্র্যাটেজিকটা হলো আনস্ট্রাকচার, এবং এটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম, মানে এটা ডিসিশন সাপোর্ট সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে। দেখো এখানে আরো ডিটেলস। সর্বপ্রথমে আমরা কি দেখতেছি, উপরে কি ছিল, স্ট্র্যাটেজিক ইনফরমেশন। দিস ইনফরমেশন ইজ রিকোয়ার্ড বাই টপমোস্ট ম্যানেজমেন্ট ফর লং রেঞ্জ প্ল্যানিং পলিসিস ফর নেক্সট ফিউ ইয়ারে কি কি স্ট্র্যাটেজি পালন করা হবে, কি কি স্ট্র্যাটেজি আমরা করব, ব্যবহার করব, বা এই যে মনে করো ডিপার্টমেন্টের উন্নতির জন্য নেক্সট 5 ইয়ারে কি কি স্ট্র্যাটেজি নিলে আমাদের আরো বেশি উন্নতি হবে। এটা হচ্ছে এই ধরনের ইনফরমেশন যেটা আনস্ট্রাকচার, যেটা আসলে স্ট্রাকচার ওয়ে তো হয় না। কারণ তুমি এখন যে সিদ্ধান্ত নিয়েছো, তোমার 1 বছর পরে পরিবেশ অন্যরকম হতে পারে। লাইক কতবার কি হলো, এর আগে কি হলো, করোনা আসলো, সবকিছু বন্ধ হয়ে গেল, এটা কি প্ল্যানে ছিল? প্ল্যানে ছিল না। তো ওই মুহূর্তে ডিসিশন সাপোর্ট সিস্টেমের মাধ্যমে এটা ডিসিশন নেওয়া হচ্ছে যে কি করা হবে। তো ফর এক্সাম্পল দেখো কি বলছে, ট্রেন্ডস ইন রেভিনিউ, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট, হিউম্যান রিসোর্স, পপুলেশন গ্রোথ বেড়ে গেছে, ফাইন্যান্সিয়ালি মানুষ আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো সেই সময় ডিসিশন চেঞ্জ হয়ে যাবে। এরপর কি বলছে, ম্যানেজারিয়াল ইনফরমেশন। দিস টাইপ অফ ইনফরমেশন ইজ রিকোয়ার্ড বাই মিডল ম্যানেজমেন্ট ফর শর্ট অ্যান্ড ইন্টারমিডিয়েট রেঞ্জ প্ল্যানিং, হুইচ ইজ ইন টার্মস অফ মান্থ। কিছু মান্থের জন্য আমরা এই ধরনের ইনফরমেশন গুলা নিব। যেমন দুপুরে কি খাবেন? দুপুরে কি খাবেন? দুপুরে কি খাবো, হ্যাঁ? রোলেট। তুমি কি এখন থেকে দুপুরে খাওয়ার চিন্তা করতেছো? ম্যাম আমি তো না, আমার মাইক্রোফোন ম্যাম অফ আমি আছে। ম্যাম আমি খুবই দুঃখিত ম্যাম। মুসা, জি ম্যাম। আচ্ছা আমি এখানে আসলে অন করে দেখলাম রোল এক একটা অন ছিল, এই জন্য। না ম্যাম আমি আচ্ছা, কি তোমরা কি গোপালগঞ্জে না বাসায়? মানে অনেকেই ক্যাম্পাসে, ম্যাক্সিমাম ম্যাম ক্যাম্পাসে চলে আসছে। গোপালগঞ্জে গোপালগঞ্জে, আচ্ছা আচ্ছা। রান্না বান্না করে খাইতে হয়, তো এই জন্য আর কি ভাইকে বললাম। কেন তোমাদের রান্নার লোক নেই? ম্যাম আমি হল থাকি তো। হলে নাই ম্যাডাম। ম্যাম নিজে রান্না করে খাই। ভেরি গুড, তোমরা অ্যাটলিস্ট রান্না শিখে গেছো, এটা তোমাদেরকে পরবর্তীতে অনেক হেল্প করবে। কোনো কাজে ছোট না, আর কোনো কিছু শিখলে সেটা কখনো ক্ষতিগ্রস্ত করে না। জি ম্যাম। আচ্ছা, ম্যানেজারিয়াল ইনফরমেশনটা কি বলছে, যে কিছু মান্থের জন্য আমি এই ইনফরমেশন গুলো নিতে পারি। যেমন সেলস অ্যানালাইসিস, এই মুহূর্তে সেলস এর উপর নির্ভর করে হচ্ছে তুমি ডিসিশন নিলা যে দেখো ঈদের সময় যে সেলস হবে সেটা কি সারা বছর হবে? হয় না। ক্যাশ ফ্লো প্রজেক্ট, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ওই সময়ের জন্য কিছু মান্থের জন্য আমরা এই ধরনের ইনফরমেশন নিতে পারি। এটা কে করবে? ম্যানেজমেন্ট ইনফরমেশন। আচ্ছা আমি প্রথমেই ঠিক বলেছিলাম, ডাটা প্রসেসিং সিস্টেম, দেখেছো? আচ্ছা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএস, এটা হলো ম্যানেজার ইনফরমেশনটাকে দেখাশোনা করবে। এরপর কি বলছে, অপারেশনাল ইনফরমেশন। সো দিস টাইপ অফ ইনফরমেশন ইজ রিকোয়ার্ড বাই লো ম্যানেজমেন্ট ফর ডেইলি অ্যান্ড শর্ট টার্ম প্ল্যানিং টু ইনফোর্স day-to-day operation activities. For example, keeping employee attendance report, overdue purchase order, current stock available, প্রতিদিন এমপ্লয়িরা কি পরিমাণে কাজ করতেছে, তাদের পারফরমেন্স কেমন হচ্ছে, এই ধরনের ইনফরমেশন গুলো হলো আমাদের অপারেশনাল ইনফরমেশন, এবং এটার ভলিউম হয়ে থাকে লার্জ, এবং এটা স্ট্রাকচার। কারণ প্রতিদিন তুমি জব করার ক্ষেত্রে প্রতিদিন আসছো কিনা, প্রতিদিন তুমি কি অ্যাক্টিভিটি করতেছো, তোমার মান্থলি যে রিপোর্ট দেওয়ার কথা, যে প্রোডাক্ট প্রডিউস করার কথা, সেটা তুমি করতে পারছো কিনা। তো অপারেশনাল ইনফরমেশন গুলো স্ট্রাকচার এবং অনেক পরিমাণে থাকে।
it is achieved with the aid of data processing system DPS আমি প্রথমে ভুল বলেছিলাম ডিস্ট্রিবিউটেড বলেছিলাম কিন্তু এটা আসলে ডাটা প্রসেসিং সিস্টেম তো ইনফরমেশন যদি আমি বলি তাহলে আমাদের তিন ধরনের ইনফরমেশন প্রয়োজন হচ্ছে একটা স্ট্র্যাটেজিক ইনফরমেশন ম্যানেজারিয়াল ইনফরমেশন অপারেশনাল ইনফরমেশন তো এটা ছিল আমাদের চ্যাপ্টার 2 আমি কি বইটা আনছি বইটা মনে হয় বাসায় আছে তো চ্যাপ্টার 2 থেকে আমাদের এই টপিকগুলো পড়লেই হবে তোমরা 26 জনের মধ্যে দিতে পারছো কি 24 কেন দিতে পারোনি 24 কে না বলো তো একটু ফুটবল আচ্ছা এটা আমরা একটু দেখি যে আসলে এটা তো খুবই ছোট আমাদের আসলে বইয়ের সাথে সাথে পড়লে বেটার হবে আচ্ছা আমাদের যেহেতু ক্লাস একটু কম হয়ে যাচ্ছে আমরা একটু পড়ি হ্যাঁ যেমন আগামীকালও তোমাদের সম্ভবত ক্লাস হবে না 30 তারিখও হবে না 30 তারিখ হলো 4th ইয়ারের ডিফেন্স তো ওই দিনও ক্লাস হবে না আগামীকাল হবে কিনা আমি একটু কনফিউজড মনে হয় না 4th ইয়ারের ডিফেন্সটা হয়ে গেলে আমরা একটু ফ্রি হব আচ্ছা আমরা এবার আরেকটা জিনিস সম্পর্কে একটু পড়বো এই যে সিস্টেম সম্পর্কে দেখলাম সিস্টেম অ্যানালিস্ট আমি তোমাদের প্রথম দিন বলেছিলাম সিস্টেম অ্যানালিস্টের জব আছে আমাদের ভার্সিটিতেও কিন্তু সিস্টেম অ্যানালিস্ট আছে এবং তাদের স্যালারিও কিন্তু একই মানে মনে করো যে টিচিং এ এসে যে স্যালারি পাচ্ছে সিস্টেম অ্যানালিস্ট লো গ্রেডে নো তাদেরও 9 গ্রেড থেকে শুরু হয়েছে তারাও প্রমোশন পেয়ে 6 গ্রেডে গেছে 4th গ্রেডে চলে গেছে তো সিস্টেম অ্যানালিস্ট জবটা আসলে খুব আরামদায়ক আমার কাছে মনে হয় এবং ভালো তো সিস্টেম অ্যানালিস্ট আসলে কি অবশ্যই একটা পার্সন সিস্টেম অ্যানালিস্ট ইজ এ পার্সন হু ইজ thoroughly aware of the system and guide the system development project by giving proper direction সে এই সিস্টেমটা সম্পর্কে ভালো করে জানবে সে হচ্ছে হেড পজিশনে থাকবে সেই সবকিছু এক্সপার্ট হবে তার টেকনিক্যাল নলেজ থাকতে হবে তার ইন্টারপার্সোনাল স্কিল থাকতে হবে টু ক্যারি আউট ডেভেলপমেন্ট টাস্ক রিকোয়ার্ড এট ইচ ফেজ প্রতিটা ফেজে সে কিন্তু ডেভেলপ করবে না নো কোডার বা ডেভেলপার কিন্তু আলাদা টেস্টিং যারা করে তারা আলাদা আর সিস্টেম অ্যানালিস্ট হচ্ছে যে সবকিছু জাস্ট দেখাশোনা করবে যে ঠিক আছে কিনা সিস্টেমটা ঠিক মতো রান করছে কিনা ঠিক সিস্টেমের রিকোয়ারমেন্ট ঠিক আছে কিনা এটাই সিস্টেম অ্যানালিস্টের কাজই হচ্ছে এটা সে জাস্ট সবকিছু দেখাশোনা করবে যেমন প্রতিটা কোম্পানিতে দেখবে এইচআর থাকে এইচআর এর কাজ কি থাকে এইচআরও কিন্তু সবকিছু আসলে দেখাশোনা করে যে হিউম্যান রিসোর্স তারা হচ্ছে টাইমলি সবকিছু যাচ্ছে কিনা ছুটি নিচ্ছে কিনা এই ধরনের কাজগুলো করে তো সিস্টেম অ্যানালিসিসের রোল কি হোয়াট ইজ দ্য রোল কি বলতেছে মেইন রোলস অফ এ সিস্টেম অ্যানালিস্ট প্রথম রোলটা হচ্ছে ডিফাইনিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য রিকোয়ারমেন্ট অফ ইউজার থ্রু ভেরিয়াস ফ্যাক্ট ফাইন্ডিং টেকনিক তারা ডিফাইনও করবে এবং বুঝেও নিবে যে একটা সিস্টেম তৈরি করার ক্ষেত্রে এই যে ইউজাররা কি চাচ্ছে ইউজাররা আসলে কি চাচ্ছে কিভাবে তাদের রিকোয়ারমেন্ট গুলো আসতেছে কোন টেকনিকের মাধ্যমে আসতে পারে লিখিত আসতে পারে তারা মৌখিক ভাবে বলতে পারে তারা রেকর্ড করে রাখতে পারে তাদের কোনো ফর্ম দেওয়া হতে পারে তো এই যে তাদেরকে বুঝতে হবে যে রিকোয়ারমেন্ট গুলা ঠিকঠাক মতো তারাই বুঝে নিবে এবং প্রায়োরিটাইজিং দ্য রিকোয়ারমেন্ট কোন রিকোয়ারমেন্টকে প্রায়োরিটাইজ করতে হবে কোনটাকে বেশি মূল্য দিতে হবে কোনটাকে কম মূল্য দিতে হবে কোনটা ডেভেলপ করা বেশি জরুরি এই ডিসিশনটা নিবে কে সিস্টেম অ্যানালিস্ট মেইনটেন্স অ্যানালাইসিস এন্ড ইভালুয়েশন টু অ্যারাইভ এট অ্যাপ্রোপ্রিয়েট সিস্টেম হুইচ ইজ মোর ইউজার ফ্রেন্ডলি আমাদেরকে এই অ্যানালাইসিস এবং ইভালুয়েশনটা এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যেটা ইউজার ফ্রেন্ডলি হবে মানে ইউজার যেন দেখলে বুঝতে পারে তোমরা দেখো তোমরা যখন বিভিন্ন ধরনের সফটওয়্যার ডাউনলোড করো অবশ্যই প্রথমে দেখো যে কোন সফটওয়্যারটা তুমি বুঝতে পারছো এর ভিতরে ফাংশন গুলো কি তোমাকে বলে দেওয়া লাগছে না
তুমি নিজেই প্রেস করে বাটন প্রেস করে দেখতেছো যে আচ্ছা, এরপরে এই স্টেপে যাওয়া যায়, এটা করলে এটা হয়, তুমি নিজে বুঝতে পারছো। দ্যাটস ওয়াই ইউজার ফ্রেন্ডলি না হলে কিন্তু এটা বোঝা যেত না। Suggest many flexible alternate solution. Pick the best solution and quantify cost and benefit. সিস্টেম অ্যানালিসিসের কাজ হচ্ছে একই সাথে প্ল্যান এ রাখা না, সে অনেকগুলো অল্টারনেটিভ সলিউশন রাখা। এটা প্রবলেম হলে এটা করবো, এটা প্রবলেম হলে এটা করবো, তার মধ্যে বেস্ট যেটা বেস্ট ওটাকে সে পিক করবে, এবং কস্ট কত হচ্ছে এবং এর থেকে আমার বেনিফিট থাকছে কিনা সিস্টেম থেকে, এটাও অ্যানালাইসিস সে করবে। Draw certain specifications which are easily understood by the user and programmer in precise and detailed form. ইউজারের রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বোঝা যেমন জরুরি, যে প্রোগ্রামিং করবে তাকে ওটা বুঝিয়ে দেওয়া জরুরি, যে বুঝলো তো দেখতে। Implement the logical design of the system which must be modular. আবার দেখো, ইউজার এত বেশি আকাশ কুসুম রিকোয়ারমেন্ট দিয়ে গেছে যেটা আসলে লজিক্যালি ডেভেলপ করা সম্ভব না। তো এই জন্য তার কাজ হলো রিকোয়ারমেন্ট গুলোকে নিয়ে সে লজিক্যালি দেখবে যে এটা আসলে হয় কিনা, এবং সেটা বিভিন্ন মডিউলে রাখবে। সিস্টেম অ্যানালিস্ট হচ্ছে এমন একজন পার্সন যে সিস্টেমটা সম্পর্কে সঠিকভাবে জানে, সকল ধরনের তথ্য জানে, তাকে লজিক্যালি এটাকে ডেভেলপ করতে হবে, রিকোয়ারমেন্ট নিতে হবে, প্রোডাক্ট সাপ্লাই দিতে হবে, কিন্তু সে ডেভেলপ করবে না। আমরা এই টপিক নিয়ে আরো পড়বো, সামনের দিন পড়বো, আজকে জাস্ট দুইটা পেজ আমি বললাম। তো এই অ্যাটেন্ডেন্স দিতে পারোনি, কত রোল? 18 CSC 050